ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আধুনিক প্রযুক্তি নির্ভর ও টেকসই মহাসড়ক নেটওয়ার্ক নির্মাণ এবং নিরাপদ ও যানজটমুক্ত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিতকরণের লক্ষ্যে বর্তমান সরকার বহুমুখী পরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে অনেক প্রকল্প বাস্তবায়িত হয়েছে, যার সুফল দেশবাসী পাচ্ছে। পবিত্র ঈদ উল ফিতরের সময় দেশবাসী যানজট মুক্তভাবে বাড়ি যেতে পেরেছে এবং ছুটি শেষে কর্মস্থলে ফিরে আসতে পেরেছে, যা শহর এবং গ্রামের যোগাযোগ উন্নয়নের প্রমাণক। এবারের ঈদ উল ফিতর উদযাপন উপলক্ষে মানুষের নির্বিঘ্ন নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সরকারের গৃহীত ব্যবস্থাসমূহ হলো: বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে, পদ্মা বহুমুখী সেতু ও পদ্মা সেতুতে রেল যোগাযোগ চালু হওয়ায় দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষ যানজট মুক্ত পরিবেশে ঈদ যাত্রা সম্পন্ন করতে পেরেছে। দেশের সড়ক মহাসড়কে ঈদে ঘরমুখ ও কর্মস্থলমুখ যাত্রীদের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে সড়ক ও মহাসড়কগুলোতে ফিটনেসবিহীন যানজট চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে। ঈদের 3 দিন আগে ও পরে ঢাকার বাহিরতে ট্রাক, কাভার্ড ভ্যান প্রবেশ নিষেধ ও ইন্টারসেকশন ম্যানেজমেন্টের গুরুত্ব প্রদান করা হয়। হাইওয়ে পুলিশ ও পুলিশের অন্যান্য ইউনিট কর্তৃক ড্রোন সহ অন্যান্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আগাম তথ্য সংগ্রহ করে যানজট মোকাবেলার জন্য অগ্রিম ব্যবস্থা গ্রহণ করা হয়। যানজট প্রবণ এলাকাগুলোতে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ কর্তৃক সার্বক্ষণিকভাবে তাদের কার্যক্রম তদারকি করা হয়। রাজধানী ঢাকা হতে বহির্গমনের পথসমূহ সংস্কার সহ প্রশস্তকরণ করা হয়েছে, যার ফলে নিরবিচ্ছিন্নভাবে যাত্রীবাহী যানসমূহ চলাচল করতে পেরেছে। যেমন ঈদকে সামনে রেখে ঢাকা থেকে বহির্গমনের পথসমূহ যেমন ঢাকা বাইপাস, মদনপুর, ভুলতা, ভোগড়া, নবীনগর, চন্দ্রা, ঢাকা জয়দেবপুর, ময়মনসিংহ, ঢাকা ভোগড়া, চন্দ্রা, এলেঙ্গা, হাতিকামরুল, বগুড়া, রংপুর, ঢাকা সিলেট করিডোর, ঢাকা চট্টগ্রাম হাইওয়ে, ঢাকা গোপালগঞ্জ, খুলনা মহাসড়ক সমূহে নিরাপদ ও নির্বিঘ্ন যান চলাচলের জন্য প্রয়োজনীয় মেরামত ও সংস্কার কাজ সম্পন্ন করা হয়। ঢাকা বাইপাস, মদনপুর, ভুলতা, ভোগড়া সড়কের ধীরাশ্রম ও মীরের বাজারের সমাপ্তকৃত ওভারপাসগুলোর বিটুমিনাস কাজ সম্পন্ন করে জরুরি ভিত্তিতে যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। নবীনগর চন্দ্রা সড়কে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ হতে বাস্তবায়নাধীন আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের সাথে নিবিড় সমন্বয় বজায় রেখে যথাযথ কনস্ট্রাকশন সেফটি বজায় রেখে ট্রাফিক প্রবাহ নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। ঢাকা জয়দেবপুর ময়মনসিংহ মহাসড়কে বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্পের আওতায় বিভিন্ন পয়েন্টে 8টি ফ্লাইওভার নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। বিভিন্ন পয়েন্টে 8টি ফ্লাইওভারের মধ্যে 7টি এবং আজমপুর থেকে চেরাগালি পর্যন্ত 10 লেনের টঙ্গী ব্রিজ সহ 4.5 কিলোমিটার উড়াল সড়ক নির্মাণ কাজ ইতিমধ্যে সমাপ্ত হয়েছে। এর মধ্যে 17 জুন 2023 তারিখে 4.5 কিলোমিটার বিশিষ্ট টঙ্গী ব্রিজ এবং সম্প্রতি গত 24 মার্চ 2024 তারিখে বিআরটি প্রকল্পের আওতায় নির্মিত 7টি ফ্লাইওভার, এয়ারপোর্ট 1, এয়ারপোর্ট 2, জসিমউদ্দিন, ইউটার্ন 1, গাজীপুরা ইউটার্ন 2, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, ভোগড়া ও চৌরাস্তা ফ্লাইওভার যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে, যা এই পথে যাতায়াতকারী যাত্রীদের যানজট মুক্ত এবং ভোগান্তবিহীন ঈদ যাত্রায় সহায়তা করেছে। ঢাকা তথা ভোগড়া, চন্দ্রা, এলেঙ্গা চলমান পারফরমেন্স বেসড মেইনটেন্যান্স কন্ট্রাক্টের আওতায় রক্ষণাবেক্ষণ কাজ যথাযথভাবে সম্পন্ন করা হয়। এলেঙ্গার হাতিকমরুল, বগুড়া, রংপুর মহাসড়কে ঈদকে সামনে রেখে গত 6 এপ্রিল 2024 তারিখে উক্ত সড়কে চলমান সাসেক্স সড়ক সংযোগ প্রকল্প 2 এর আওতায় সমাপ্তকৃত 8টি ওভারপাস ও 2টি সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়।
সড়কের যেসব স্থানে লেন বিন্যাস পরিবর্তন হয়েছে সেখানে যথাযথভাবে ট্যাপারিং করে লেন পরিবর্তন করে যান চলাচল নির্বিঘ্ন করার ব্যবস্থা গ্রহণ করা হয়। ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে ঈদকে সামনে রেখে মেঘনা ও দাউদকান্দি টোল প্লাজার অতিরিক্ত 6টি বুথ চালু করা হয়। মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারীগণ সার্বক্ষণিক কর্মস্থলে অবস্থান করে ট্রাফিক পুলিশ, হাইওয়ে পুলিশ, জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে যানজট প্রবণ অংশে সুশৃঙ্খলভাবে যান চলাচল নিশ্চিতকরণে প্রচেষ্টা অব্যাহত রাখেন। ঈদ উপলক্ষে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ কর্তৃক বিআরটিএ সদর কার্যালয়ে গঠিত কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে গত 4/4/2024 তারিখ থেকে 16/4/2024 তারিখ পর্যন্ত সারা দেশের পরিবহন ব্যবস্থা 24 ঘণ্টাব্যাপী সার্বক্ষণিক মনিটরিং করা হয়। কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের মাধ্যমে সিসিটিভি, টিভি চ্যানেল ইত্যাদির মাধ্যমে সারা দেশে বিভিন্ন জাংশন, চৌরাস্তা ও যানজটপূর্ণ এলাকা নিয়মিত পর্যবেক্ষণ করা হয়েছে। কোনো স্থানে যানজট সৃষ্টি হওয়া মাত্রই জেলা প্রশাসন ও পুলিশের সাথে যোগাযোগ করে যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়া কোনো স্থানে সড়ক দুর্ঘটনা সংঘটিত হলে জেলা প্রশাসন ও পুলিশকে অবহিত করে সড়ক দুর্ঘটনায় পতিত যানবাহন সড়ক থেকে অপসারণের মাধ্যমে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। পবিত্র ঈদ উল ফিতর 2024 উপলক্ষে বিআরটিসির বাসে যাত্রী সাধারণের যাতায়াত সুবিধার্থে সারা দেশের বিভিন্ন রুটে নিয়মিত 652টি বাস এবং ঈদ স্পেশাল সার্ভিস হিসেবে 588টি বাস মোট 1240টি বাস সারা দেশে পরিচালন করা হয়েছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ওবায়দুল কাদের এমপি মহোদয়ের সভাপতিত্বে গত 21/3/2024 তারিখে বিআরটিসি, সেতু বিভাগ, সড়ক ও জনপথ অধিদপ্তর, শিল্প মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, পুলিশ বিভাগ, স্বাস্থ্য সেবা বিভাগ, ডিটিসিএ, নৌ পরিবহন মন্ত্রণালয়, বিভাগীয় কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিকেএমইএ, সড়ক পরিবহন মালিক সমিতি, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন ও সাংবাদিক সহ সংশ্লিষ্ট অংশীজনদেরকে নিয়ে ঈদ উল ফিতরে সড়ক যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার জন্য প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। ঈদ উল ফিতর উপলক্ষে নিরাপদ ঈদযাত্রা সড়ক দুর্ঘটনা রোধে সড়কে শৃঙ্খলা রক্ষা, মোটরযান মালিক, চালক, যাত্রী ও পথচারীদের জন্য সচেতনতা, অনলাইনে টিকেটিং এর অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ ও ঈদের আগের দিন ও ঈদের পরের 3 দিন ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ রাখার বিষয়ে দেশের বিভিন্ন দৈনিক জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ, সড়ক দুর্ঘটনা রোধ, সড়ক মহাসড়কে ওভার স্পিড নিয়ন্ত্রণ, নসিমন, করিমগঞ্জ, থ্রি হুইলার, ইজি বাইক চলাচল বন্ধে বিআরটিএর উদ্যোগে জেলা প্রশাসন ও হাইওয়ে পুলিশের সহযোগিতায় দেশের 64টি জেলায় প্রতিদিন মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। সর্বোপরি ঈদ উল ফিতর 2024 কালীন সরকারি সিদ্ধান্ত সমূহের যথাযথ বাস্তবায়নের ফলে সর্বসাধারণের ঈদ যাত্রা নির্বিঘ্ন ও যানজটবিহীন হয়েছে এবং ঈদ ছুটি শেষে কর্মস্থলে ফিরে আসতে পেরেছে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মাইনুল হোসেন খান, আপনি একটি সম্পূরক প্রশ্ন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাই আমার প্রশ্নের উত্তর প্রদানের জন্য। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের যোগাযোগ ব্যবস্থা ব্যাপক পরিবর্তন হয়েছে। বাংলাদেশের রাস্তার চলাচল করলে মনে হয় যেন বিদেশে আছি। মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ। মাননীয় মন্ত্রীর নিকট আমার সম্পূরক প্রশ্ন, রাজধানীর প্রবেশ মুখ গাবতলী বাস টার্মিনাল যানজট মুক্ত করার লক্ষ্যে বিশেষ কোনো পদক্ষেপ গ্রহণ করা হইবে কিনা? আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় স্পিকার, এটা শুধু গাবতলী বলে না, আমাদের প্রচেষ্টাই থাকবে সবসময় যে সড়ক মহাসড়কে
সবসময়ের জন্য যানজট মুক্ত হয়। আর গাবতলী ওই এলাকাগুলি বিশেষ করে সেখানে গাড়ি রাখা পার্কিং করা, অথবা এখানে অনেক সময় এটা করা হয় যে অনেক বাস মালিকদের কম্পিটিশন দেখা দেয়, যাত্রী আগে কে তুলবে সেটা মাথায় রেখে অহেতুক যানজট সৃষ্টি করা হয়। আবার সেই সাথে চাঁদাবাজির ব্যাপারটাও আছে, তো সেগুলি যাতে না হয় সেই ব্যবস্থা নেওয়া হবে। আর তাছাড়া আমরা প্রতিটি জায়গায় পার্কিংয়ের ব্যবস্থা করা, ট্রাক এবং বাস যথেষ্টভাবে যেন নির্দিষ্ট জায়গা তৈরি করা এবং সেখানে পার্কিংয়ের ব্যবস্থা করে যানজট যাতে সড়কে না হয় বা সড়ক যেন দখলে না থাকে সেদিকে বিশেষ ব্যবস্থা নেওয়ার পদক্ষেপ আমরা নিচ্ছি এবং আগামীতে এটা চলমান থাকবে এবং আমরা দেখব কোন কোন এলাকায় এই অসুবিধাগুলি আছে সেটা দেখেই ব্যবস্থা নেওয়া হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় বিরোধী দলীয় চিফ হুইপ জনাব মোহাম্মদ মুজিবুল হক, কিশোরগঞ্জ ৩, সম্পূরক প্রশ্ন। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী, ধন্যবাদ জানাই যে হ্যাঁ আপনাদের অনেক পদক্ষেপের ফলে এবার ঈদে কোনো অসহনীয় যানজট হয় নাই। মাননীয় প্রধানমন্ত্রী, ঈদের 15 দিনে বিআরটিসির হিসাব মতে সড়ক দুর্ঘটনায় 320 জনের মৃত্যু হয়েছে। 16 এপ্রিল ফরিদপুরে বাস দুর্ঘটনায় 15 জন মারা যায়। এডিসি ডিসি সেইটা একটা তদন্ত কমিটি করে তারা বলেন যে এই বাস দুর্ঘটনায় 15 জন মারা যায়, বাসটার ফিটনেস ছিল না। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় 12 এপ্রিলে যে বাসের ধাক্কায় প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের 2 জন ছাত্র মারা যায়, দেখা গেল ওই বাসটারও ফিটনেস ছিল না এবং বাসটার বয়স ছিল 43 বছর। 17 এপ্রিল ঝালকাঠিতে সিমেন্টবাহী ট্রাকের চাপায় 14 জন মারা যায়। সেই ট্রাকটার ড্রাইভারের হেভি যানবাহন চালানোর কোনো লাইসেন্স ছিল না। 19 এপ্রিলে রাজধানীর বিমানবন্দরে নিরাপত্তা ওয়াল ভেঙে একটা বাস ঢুকে চাপা দেয়, একজন প্রকৌশলী মারা যায় বেবিচকের। সেই বাসটারও ড্রাইভারের কোনো ভারী যানবাহনের বাস চালানোর কোনো ড্রাইভিং লাইসেন্স ছিল না। মানে প্রধানমন্ত্রী, আপনি আজ থেকে বেশ কয়েক বছর আগে ক্যাবিনেটে ছিলাম, তখন অনেকগুলি নির্দেশনা দিয়েছিলেন রোডসে নিরাপত্তার জন্য। একটা ছিল যে সড়কে বিভিন্ন জায়গায় ড্রাইভাররা ঘুমানোর জন্য, রেস্ট নেওয়ার জন্য রেস্ট রুম, প্লাস কোন ড্রাইভার জন্য মানে এই যে গাড়ি চালায় করতে গিয়ে পরে কিন্তু এই গাড়ি চালাইতে গিয়ে তারা ওগোমা থাকে। আমার প্রশ্ন হলো যে মানে প্রধানমন্ত্রী, এর সড়ক মন্ত্রী আছেন, এই যে অ্যাক্সিডেন্টের যেটা বেশিরভাগই হচ্ছে কিন্তু ড্রাইভিং লাইসেন্স নাই এবং ফিটনেস নাই, এই দুইটাই মেইন কারণ। এইটার যদি বন্ধ করা যায় তাহলে যেভাবে ঈদে যাত্রা সহজ হয়েছে তাহলে অ্যাক্সিডেন্টে মারাটাও কম যাবে। এই বিষয়ে আপনার নির্দেশনা চাই। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনার প্রশ্ন এবং বিশেষ করে উত্তরও আপনি দিয়েছেন, যে কি করণীয় সেটাও বলে দিয়েছেন, সেই জন্য আপনাকে ধন্যবাদ। দেখুন, আসলে আমাদের ঘনবসতিপূর্ণ দেশ, আমাদের যারা এই যে ট্রাফিকের কাজ করে, আমাদের পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে এবং যার ফলে মানুষ কিন্তু সেই সুবিধাটা ভোগ করে। তাদের কিন্তু ঈদ ছুটি বলে কিছু নেই, ঝড় বৃষ্টি রোদ বলে কিছু নেই, তারা কিন্তু তাদের কর্তব্য পালন করে যান। কিন্তু আমাদের দেশের মানুষের মধ্যে যদি সচেতনতা না আসে তাহলে আপনারা কি করবেন? যেমন এখন হেল্পার যদি গাড়ি চালায় বা তার লাইসেন্স নাই, সে কখন যে কোন গাড়িতে যে বসে চালাতে শুরু করেছে এটা তো বোঝাই সমস্যা, অনেক সময় বোঝা যায় না। এবং এভাবে এরা গাড়ি চালাতে যেয়েই কিন্তু দুর্ঘটনা ঘটে, নিজেও মরে, যাত্রীদেরকেও মারে। কাজে এই সচেতনতাটা হচ্ছে সব থেকে বড় দরকার, যেটা আমি মনে করি, অন্য কোনোভাবে হয় না। দ্বিতীয় কথা হচ্ছে, হ্যাঁ, আমাদের মানুষের মাথাপিছু আয় বেড়েছে, ক্রয় ক্ষমতা বেড়েছে, আমরাও গাড়ি কেনার সুযোগ দিয়েছি মানুষকে, আমাদের বিশেষ করে সরকারি কর্মচারীদের সুযোগ দিয়েছি। এখন আমাদের গাড়ির সংখ্যা এত বেশি, কিন্তু সেই তুলনায় ড্রাইভারের সংখ্যা খুব কম। কিন্তু আপনারা জানেন যে এই ড্রাইভারদেরকে ট্রেনিং এর ব্যবস্থাও কিন্তু আমরা নিচ্ছি। আর এবার এখন ট্রেনিং শুধু হাতে কলমেই ট্রেনিং না, একেবারে কম্পিউটারাইজড, এটা ডিজিটাল সিস্টেমে পরীক্ষা নিরীক্ষা করেই যাতে লাইসেন্স দেওয়া, সেই পদক্ষেপটাই আমরা নিচ্ছি। আমি মনে করি যে এই ট্রেনিংটা নেওয়া, আর যারা এইভাবে যাদের ভারী গাড়ি চালাবার কোনো
মানে লাইসেন্স কেন, যোগ্যতাই নেই, তারা যেন এই ধরনের কোনো গাড়ি চালাতে না যায়। এটা হচ্ছে নিজেকে মানে আত্মঘাতী, আমি বলবো এটা সম্পূর্ণ আত্মঘাতী একটা ব্যবস্থা। এই আত্মঘাতী ব্যবস্থা থেকে মানুষকে বিরত করা, এ ব্যাপারে আমার মনে হয় সকলেই যদি আপনারা একটু সচেতন হন এবং সোচ্চার হন এবং মানুষের মাঝে সেই সচেতনতাটা সৃষ্টি করতে পারেন, তাহলে কিন্তু এটা অনেকটা কমবে। তারপরেও আপনার দেখেন দুর্ঘটনাই, এটা তো আমাদের দেশে বলে না, পৃথিবীর সব দেশে আপনি যান, অন্যান্য দেশে কি পরিমাণ মানুষ দুর্ঘটনায় মারা যায়, সেটা খুবই দুঃখজনক। আমরা চাই না মানুষের দুর্ঘটনায় মৃত্যু। আর যে কারণে আমরা কিন্তু এর আগে যেখানে দুর্ঘটনা হয়েছে সেই জায়গাগুলি সুনির্দিষ্ট করে দুর্ঘটনা মুক্ত করবার পদক্ষেপ আমরা নিয়েছি। তার জন্য এখন অনেক এলাকায় দুর্ঘটনা হচ্ছে না। কিন্তু আমাদের এই ড্রাইভারের ব্যাপারটা নিয়ে সমস্যা। তবে ড্রাইভারকে মানে তাদের দীর্ঘ সময় যাতে একটানা গাড়ি চালাতে না হয়, এর জন্য আমরা কিন্তু একটা হিসাব মতো কয়েক কিলোমিটার পর আমরা এই ধরনের একটা তাদের শান্তি বিনোদনের জন্য সে ব্যবস্থা কিন্তু আমরা নিচ্ছি, যাতে করে সেখানে তার যে বাস বা ড্রাইভার ট্রাক বা গাড়ি রেখে কিছু বিশ্রাম নিতে পারবে এবং পরে আবার চালাতে পারবে। এটাও কিন্তু পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সেই ধরনের অনেকগুলি সার্ভিস স্থান তৈরি করা হচ্ছে এবং সেটা যখন হয়ে যাবে তখন ড্রাইভাররা একটু পাবে। আর একটা কথা আমি বলবো, মাননীয় সংসদ সদস্য যিনি প্রশ্ন, তিনি সকলকেই, আপনারা যখন ড্রাইভারকে দিয়ে গাড়ি চালান, তা আপনার ড্রাইভার সে খেলো কিনা সময় মতো, নিজে বিশ্রাম নিচ্ছে কিনা, নিজেরাও একটু সেই ব্যবস্থা আত্মনিক হবেন, নিজেও সেই ব্যবস্থাটা করবেন। অনেকেই তা করেন না। আপনাদের প্রয়োজন আপনারা গাড়ি চালাতে বলে দেন, চলতেই থাকে, কিন্তু তার খাওয়া হলো কিনা, আপনি হয়তো পার্টি খেয়ে আসেন, দাওয়াত খেয়ে আসেন, কিন্তু আপনার ড্রাইভার খাবার পেলো কিনা সে খবরটা রাখেন না। তো এই ব্যাপারে যদি আপনার নিজেরাও একটু সচেতন হন, তাহলে কিন্তু এই ড্রাইভারদের উপরে একটু চাপটা কমে যায় এবং তখন সে যদি মানে শান্ত না হয়ে যায়, তাহলে এই অ্যাক্সিডেন্টটা আর হবে না। তো আমরা কিন্তু শান্তি বিনোদনের ব্যবস্থা করে দিচ্ছি, এটা আমারই নির্দেশ ছিল, সেই নির্দেশ মোতাবেক কাজ হচ্ছে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় সদস্য মোহাম্মদ আওলাদ হোসেন, ঢাকা ৪, সম্পূরক প্রশ্ন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, দক্ষিণবঙ্গের 21টি জেলার প্রবেশ মুখ আমাদের পোস্তগোলা ধুলাইপাল। পদ্মা সেতু মাননীয় প্রধানমন্ত্রীর উপহার, দক্ষিণবঙ্গের মানুষের উপহার। পদ্মা সেতু পার হয়ে দক্ষিণবঙ্গের মানুষ যখন ফিরে আসে, ধুলাইপাল চৌরাস্তায় এসে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়। আমরা, আপনারা দেখেছেন এবার বিভিন্ন মিডিয়াতে, আমরা ঢাকা ৪ এবং ঢাকা ৫-এর সংসদ সদস্য স্থানীয় ওয়ারি বিভাগের ট্রাফিকদের নিয়ে দিন রাত কাজ করে এবার ঈদ ফেরত মানুষকে নির্বিঘ্নে আসার চেষ্টা করেছি। সেখানে সেই যানজট নিরসনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী এরই মাঝে দক্ষিণবঙ্গের মানুষের চট্টগ্রাম যাওয়ার জন্য পোস্তগোলা থেকে ফতুল্লা হয়ে 4 লেনের যে প্রজেক্ট পাশ করেছেন। আমার প্রশ্ন, সেই প্রজেক্টটা একটাকে পাশ হয়েছে, যথাসময়ে দ্রুত সম্পাদন করলে আগামী রমজান ঈদের আগে আশা করি যানজট হবে না, এরকম একটা নিশ্চয় দেওয়া যায়। আমি সেই প্রকল্পটি নির্দিষ্ট সময়ে সমাধান করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা কামনা করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় স্পিকার, আমি মাননীয় সদস্যকে বলবো যে আমরা তো যানজট নিয়ে ইতিমধ্যে কাজ করেছি এবং সে ধরনের প্রকল্প নিয়েছে, একটাকে পাশও করেছে এবং এটা যথাসময়ে বাস্তবায়ন হবে। তবে এবারে ঈদের যানজট মুক্ত করতে মাননীয় সংসদ সদস্য সকলকে নিয়ে যে ব্যবস্থাটা নিয়েছে, এইভাবে যদি সবসময় নজরদারিটা রাখে, তাহলে আর কখনো যানজট থাকবেই না। কাজে আমি আশা করি মাননীয় সংসদ সদস্য তার এই দায়িত্বটা যথাযথ পালন করে যাবে। আর আমরা এই এলাকা আমি জানি যেখানে আরো যানজট যাতে না হয় তার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সেই জন্য প্রকল্প গ্রহণ করা হয়েছে। তবে প্রকল্প বাস্তবায়নে তো সময় লাগে, রাস্তাঘাট তড়িঘড়ি করে করলে হয় না। এমনি আমাদের মাটি নরম, আমরা অন্যান্য দেশে রাস্তা করতে যা খরচ লাগে আমাদের খরচ অনেক বেশি লাগে, একটা মাত্র কারণে যে আমাদের দোআঁশ মাটি, নরম মাটি, যেটাকে বলে জোয়া মাটি। এখানে কাজ করতে গেলে আগে মাটিটাও তৈরি করতে হয়।
আমরা এখন আধুনিক পদ্ধতিতে করে যাচ্ছি, যার জন্য রাস্তাগুলি টেকসই হচ্ছে। একবার একটা বর্ষা হলে অথবা বন্যা হলে অথবা যে কোনো কারণে মাটি সরে যায়, এটা আমাদের আসলে এটা তো একটা বদ্বীপ, এটা আমাদের মনে রাখতে হবে। কাজে সেদিকে আমরা যানজটমুক্ত হওয়া বা দুর্ঘটনা যাতে কম হয় সেদিকে যথেষ্ট সচেতন আমরা। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। তারকা চিহ্নিত প্রশ্ন 2, মাননীয় সদস্য ডাক্তার সামিজউদ্দিন আহমেদ শিমুল, চাঁপাইনবাবগঞ্জ 1। আপনি প্রশ্নটি পাঠপূর্বক উত্থাপন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। তারকা চিহ্নিত প্রশ্ন 2, মাননীয় প্রধানমন্ত্রী অনুগ্রহ করিয়া বলিবেন কি, মধ্যপ্রাচ্যে বর্তমানে একটি সংঘাতপূর্ণ পরিস্থিতির সৃষ্টির আভাস লক্ষ্য করা যাইতেছে। এই পরিস্থিতিতে আমাদের অর্থনীতিতে যেন কোনো বিরূপ প্রভাব না পড়ে সে লক্ষ্যে অগ্রিম কোনো পদক্ষেপ গ্রহণ করা হইবে কিনা, হইলে তাহা কি? ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। তারকা চিহ্নিত প্রশ্ন 2 সংসদে উত্থাপিত হলো। মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মাননীয় সংসদ সদস্যকে আপনার মাধ্যমে ধন্যবাদ জানাচ্ছি এই প্রশ্নটি করার জন্য। এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। মাননীয় স্পিকার, প্রথমত আমরা সকল ধরনের সংঘাতের বিপক্ষে। আমরা জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেখানো পথ, যথা সকলের সঙ্গে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, এই নীতিতে বিশ্বাস করি। বর্তমান মধ্যপ্রাচ্যে সংঘাতপূর্ণ পরিস্থিতি সৃষ্টির যে আভাস দেখা যাচ্ছে তা সারা বিশ্বের পাশাপাশি বাংলাদেশের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ক্ষেত্রেও প্রভাব ফেলবে বলে ধারণা করা যায়। দেশের অর্থনীতিতে এই সংঘাতের কিছুটা প্রভাব আসতে পারে, বিশেষ করে বিশ্ব বাজারের অস্থিতিশীলতা, বাজার ব্যবস্থাপনায় অসামঞ্জস্যতা এবং বিশ্বব্যাপী জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সূত্রে দেশের মূল্যস্ফীতি কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া সংঘাতপূর্ণ পরিস্থিতির কারণে পণ্য সরবরাহের সাপ্লাই চেইন ক্ষতিগ্রস্ত হলে মূলত ইরান ও পার্শ্ববর্তী অঞ্চলে রপ্তানি সংশ্লিষ্ট পরিবহন খরচ বৃদ্ধি পেতে থাকে। এতে পণ্য তৈরি ও সরবরাহ ব্যয় বৃদ্ধি পাওয়ায় রপ্তানিকারকরা কঠিন প্রতিযোগিতার সম্মুখীন হতে পারে। এইরূপ অবস্থায় আমাদের সরকারের সকল মন্ত্রণালয় বিভাগকে আমি নির্দেশ দিয়েছি যাতে প্রত্যেকে মধ্যপ্রাচ্যের চলমান ঘটনা প্রবাহের উপর নজর রাখে এবং এ বিষয়ে নিজ নিজ করণীয় নির্ধারণ করে। বিশেষ করে এই সংঘাত দীর্ঘ হলে কোনো সেক্টরে প্রভাব পড়তে পারে তা বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার জন্য আমি নির্দেশনা দিয়েছি। একথা ঠিক যে এই সংঘাত কি মাত্রায় রূপ নেবে এবং এর অর্থনৈতিক প্রভাব কি হতে পারে তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। উক্ত পরিস্থিতি সামাল দিতে রপ্তানি বাণিজ্যের প্রতি গুরুত্ব আরোপ সহ উক্ত খাতকে সহযোগিতা করার আবশ্যকতা তৈরি হতে পারে। এই পরিস্থিতিতে অর্থনীতিতে সম্ভাব্য বিরূপ প্রভাব প্রশমনের লক্ষ্যে সরকার কর্তৃক গৃহীত অগ্রিম পদক্ষেপ হল চাহিদা ও যোগানের ভারসাম্য ঠিক রাখা, প্রবাসীদের রেমিটেন্স প্রদানের জন্য কোনো সমস্যার সম্মুখীন না হয় সেই উদ্দেশ্যে রেমিটেন্স প্রদান সহজীকরণ করা হয়েছে এবং রেমিটেন্স প্রদানে উৎসাহিত করার লক্ষ্যে 2.50% নগদ প্রণোদনা ও 22 অক্টোবর 2023 হতে কার্যকর ব্যাংকগুলো দ্বারা অতিরিক্ত আরও 2.50% যে প্রণোদনা প্রদান করা হচ্ছে তা অব্যাহত রাখা, রপ্তানিমুখী প্রতিষ্ঠানসমূহকে অধিকতর অভিজ্ঞতা সহনশীল করার পাশাপাশি দেশের রপ্তানিমুখী শিল্পের বিকাশ ও প্রসারের চলমান ধারা অব্যাহত রাখার লক্ষ্যে পর্যাপ্ত তারল্য নিশ্চিত করবে সহজ শর্তে যে রপ্তানি সহায়ক প্রাক অর্থায়ন তহবিল এক্সপোর্ট ফ্যাসিলিটেশন প্রি ফাইন্যান্স ফান্ড গঠন করা হয়েছে তা অব্যাহত রাখা, নিকট ভবিষ্যতে সরবরাহ সংকটের ফলে সৃষ্ট মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের উদ্দেশ্যে অভ্যন্তরীণ উৎপাদন বাড়ানোর লক্ষ্যে অর্থনীতির অগ্রাধিকারমূলক খাতসমূহ যেমন কৃষি, সিএমএসএমই, বৃহৎ শিল্প ও সেবা খাতের জন্য গৃহীত স্বল্প সুদ ভিত্তিক পূর্ণ অর্থায়ন স্কিমসমূহ অব্যাহত রাখা। প্রসঙ্গত উল্লেখ্য, ইতোপূর্বে কোভিড-19 মহামারী প্রাদুর্ভাব ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট
অর্থনৈতিক বিরূপ পরিস্থিতির মোকাবেলায় বাংলাদেশ ব্যাংক কর্তৃক কতিপয় পদক্ষেপ গ্রহণ করা হয়। ঋণ পরিশোধ সহজীকরণ তথা ঋণের অংশবিশেষ পরিশোধের মাধ্যমে ঋণ নিয়মিত রাখা। 3টি পর্যায়ে সরকার কর্তৃক ক্ষতিগ্রস্ত বৃহৎ শিল্প প্রতিষ্ঠান কর্তৃক গৃহীত ঋণের সুদ ভর্তুকি সুবিধা প্রদান। শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা প্রদানের লক্ষ্যে তহবিল সহায়তা প্রদান। রপ্তানি সহায়ক প্রাক অর্থায়ন তহবিল, প্রি শিপমেন্ট ক্রেডিট তহবিল সহ রপ্তানি ও বৈদেশিক মুদ্রা অর্জন অব্যাহত রাখার জন্য বিশেষ তহবিল গঠন। কৃষি, এমএসএমই সহ বিশেষ খাতসমূহকে সহায়তা প্রদানের লক্ষ্যে প্রাক অর্থায়ন পুনঃ অর্থায়ন তহবিল গঠন ইত্যাদি। উল্লিখিত সহায়তা সমূহের অনেকগুলো অদ্যাবধি চলমান রয়েছে। এর ফলে রপ্তানি উৎপাদনমুখী শিল্প প্রতিষ্ঠান সহ দেশের ব্যবসা বাণিজ্য পূর্বের তুলনায় ঘাত সহনশীল হয়েছে। বর্তমানে সরকার ও বাংলাদেশ ব্যাংক দেশের অর্থনীতিতে মধ্যপ্রাচ্য সৃষ্ট সংঘাতপূর্ণ পরিস্থিতির প্রভাব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। শিল্প ব্যবসা সহ দেশের কোনো খাতে এর প্রভাব অনুভূত হলে পূর্বের ন্যায় প্রয়োজনীয় নীতি সহায়তা প্রদান করা হবে। মধ্যপ্রাচ্যের সংঘাতপূর্ণ পরিস্থিতিতে ইরান পার্শ্ববর্তী হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বিঘ্নিত হলে স্পট মার্কেটের এলএনজি সরবরাহে কিছুটা বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে। পাশাপাশি জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ও এলএনজির মূল্য বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এ পরিপ্রেক্ষিতে দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় কাতারের প্রতিষ্ঠান হতে কাঙ্ক্ষিত পরিমাণ এলএনজি কার্গো আমদানি সম্ভব না হলে দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় আওতায় এবং ওমানের প্রতিষ্ঠান ও স্পট মার্কেটে হতে অতিরিক্ত এলএনজি আমদানির সুযোগ রয়েছে। দেশের গরিব ও নিম্ন আয়ের মানুষের জীবন যাত্রাকে স্বাভাবিক ও সচল রাখার জন্য সরকার দেশের সরকারি খাদ্য গুদামে আপদকালীন মজুদ গড়ে তোলার লক্ষ্যে ইতিমধ্যে অভ্যন্তরীণ ও বৈদেশিক উৎস থেকে পর্যাপ্ত পরিমাণ চাল গম সংগ্রহের কর্মসূচি গ্রহণ করেছে। অভ্যন্তরীণ উৎস হতে চাল সংগ্রহের লক্ষ্যে আগামী বোরো ও গম সংগ্রহ 2024 মৌসুমে সর্বমোট 15.75 আসলে এটা এখন 17 লক্ষ মেট্রিক টন খাদ্যশস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে 5.00 লক্ষ মেট্রিক টন ধান ও 0.50 লক্ষ মেট্রিক টন গম সরাসরি কৃষকদের নিকট হতে সংগ্রহ করা হবে এবং 11.00 লক্ষ মেট্রিক টন সিদ্ধ চাউল, 1 লক্ষ মেট্রিক টন আতপ চাউল এবং চাউল কল ও মালিকগণের সহিত চুক্তি সম্পাদনপূর্বক সংগ্রহ করা হবে। এছাড়া 2023-24 অর্থ বছরে আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে 4 লক্ষ মেট্রিক টন ও G2G ভিত্তিতে রাশি হতে 6 লক্ষ মেট্রিক টন সহ সর্বমোট 10 লক্ষ মেট্রিক টন গম আমদানির চুক্তি সম্পাদিত হয়েছে। ইতিমধ্যে সম্পাদিত চুক্তির বিপরীতে প্রায় 5.87 লক্ষ মেট্রিক টন গম দেশে আনা হয়েছে। চুক্তির অবশিষ্ট গম স্বল্প সময়ের মধ্যে দেশে চলে আসবে। মধ্যপ্রাচ্যে বর্তমানে একটি সংঘাতপূর্ণ পরিস্থিতির প্রভাব চলমান বৈশ্বিক সংকটের মাঝে আমাদের অর্থনীতিতে তথা পাবলিক ফুড ডিস্ট্রিবিউশন সিস্টেম PFDS এর বিভিন্ন খাতসমূহে সংশ্লিষ্ট দপ্তর অথবা বাহিনী বা সংস্থা প্রকল্পের চাহিদা অনুযায়ী যথাসময়ে প্রয়োজনীয় পরিমাণ খাদ্যশস্য সরবরাহ অব্যাহত রাখা যায় সে লক্ষ্যে সরকারি খাদ্য গুদাম সমূহে পর্যাপ্ত পরিমাণ খাদ্যশস্য মজুদ রাখার বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অপরদিকে খাদ্যশস্যের বাজার মূল্য সহনীয় পর্যায়ে স্থিতিশীলকরণ এবং নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রাকে স্বাভাবিক ও সচল রাখতে খোলা বাজারে OMS এর মাধ্যমে খাদ্যশস্য বিক্রয় কার্যক্রমে সারা দেশে সর্বমোট 871টি কেন্দ্রে খাদ্যশস্য বিক্রয় করা হচ্ছে। এছাড়া সাধারণ OMS এর পাশাপাশি টিসিবির মাধ্যমে OMS খাতে সারা দেশে টিসিবি কার্ডধারী 1 কোটি পরিবারের মাঝে চাল বিতরণ করা হচ্ছে। এর বাইরে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ইউনিয়ন পর্যায়ে বসবাসরত হতদরিদ্র 50 লক্ষ পরিবারের মাঝে 15 টাকা কেজি দরে 30 কেজি করে বছরে চাল এবং কর্মাভাবকালীন 5 মাস চাল বিতরণের কর্মসূচি চলমান রয়েছে। মধ্যপ্রাচ্যের যে কোনো সংঘাত বা সংঘাতের খবর জ্বালানি তেলের বাজারকে প্রভাবিত করে, ফলে পণ্যের জাহাজ ভাড়া বৃদ্ধি পায়, যা সার্বিকভাবে আমদানি ব্যয়ের উপর চাপ সৃষ্টি করে।
অন্যান্য পণ্যের ন্যায় সার আমদানি ব্যয়েও এর প্রভাব পড়তে পারে। বিশেষ করে সারের ক্ষেত্রে বিকল্প উৎস হিসেবে চীন, মরক্কো, তিউনিসিয়া, কানাডা, রাশিয়া ইত্যাদি দেশের সাথে বিদ্যমান সম্পর্ক আরো জোরদার করা হবে। ফলে এই সমস্যা হতে উত্তরণ অনেকাংশে সম্ভব হবে। বাংলাদেশ সরকার বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহ এবং বাংলাদেশস্থ বিদেশি মিশনসমূহের মাধ্যমে উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে নিয়মিত খবরাখবর সংগ্রহ করে যাচ্ছে। বাংলাদেশ সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহের সাথে নিয়মিত নিবিড় যোগাযোগ অব্যাহত রেখেছে এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করছে, যেন উদ্ভূত সংকট কেটে যায় এবং বাংলাদেশের জনশক্তি রপ্তানি সহ বাণিজ্য বিনিয়োগ চলমান পরিস্থিতির ফলে প্রভাবিত না হয়। মধ্যপ্রাচ্যে চলমান সংকট আরো ঘনীভূত দীর্ঘায়িত হলে তা বাংলাদেশের উপর অর্থনৈতিক প্রভাব ফেলতে পারে বিধায় সরকার এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় সদস্য ডাক্তার সামিজউদ্দিন আহমেদ শিমুল, আপনি একটি সম্পূরক প্রশ্ন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার প্রশ্নের সুন্দর উত্তর জানার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আধুনিক স্মার্ট বাংলাদেশের উপকার জননেত্রী শেখ হাসিনা মহোদয়কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমার প্রশ্ন, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি অক্লান্ত পরিশ্রম করে জনগণের ভাগ্যের জন্য কাজ করে যাচ্ছেন, ফলে সর্বক্ষেত্রে উন্নয়নের বিরাজমান। কিন্তু দেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য বৃদ্ধিতে কিছুটা কষ্টের মধ্যে রয়েছে, যদিও বিশ্বের অন্যান্য উন্নত দেশের তুলনায় সহনীয় পর্যায়ে রয়েছে। তাই আপনার নিকট আমার সম্পূরক প্রশ্ন, দ্রব্য সামগ্রীর মূল্য নিয়ন্ত্রণে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান টিসিবির লোকবল বৃদ্ধি করে এই প্রতিষ্ঠানের কার্যক্রম সম্প্রসারণ কোনো পরিকল্পনা গ্রহণ করা হবে কিনা? ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় স্পিকার, আমার টিসিবিতে যে লোকবল আছে সেটা দিয়ে আমরা যেভাবে এখনই মানুষের সেবা করে যাচ্ছি সেটাই যথেষ্ট। আর সাধারণ মানুষের যাতে কষ্ট না হয় সেদিকে লক্ষ্য রেখেই আমরা কিন্তু ব্যবস্থা নিচ্ছি। হ্যাঁ, দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে, যার প্রভাব আছে বিশেষ করে যারা সীমিত আয়ের তাদের জন্য কষ্ট হচ্ছে। তবে গ্রামে যারা নিজেরা উৎপাদন করতে পারেন বা যারা করছেন তাদের জন্য খুব একটা কষ্ট নেই, হাহাকারও নেই। তারপরেও আমাদের সবসময় প্রচেষ্টা যে দ্রব্যমূল্য যেন নিয়ন্ত্রণে থাকে এবং তার জন্য যথাযথভাবে যে পণ্যের প্রয়োজন আমরা দেশে যেমন উৎপাদন বৃদ্ধির পদক্ষেপ নিয়েছি, পাশাপাশি আমদানিও আমরা করে যাচ্ছি। সেটা যত টাকাই লাগুক আমরা কিন্তু খরচ করে যাচ্ছি, যার জন্য যেটা আমাদের রিজার্ভেও চাপ পড়ছে। রিজার্ভের চাপ পড়লে আসলে আমাদের মানুষের কল্যাণটাই হচ্ছে সব থেকে বড় কথা, সেদিকটাই আমরা লক্ষ্য রাখছি। এবং আমরা যে পারিবারিক কার্ড দিয়েছি তার ফলে কিন্তু স্বল্প মূল্যে চাল সহ অন্যান্য পণ্য কেনারও একটা সুযোগ আমরা সৃষ্টি করে দিয়েছি। আবার যারা আরো দরিদ্র তাদের জন্য আরো কম মূল্যে চাল কিনতে পারে সে ব্যবস্থাও করেছি। আর যারা একেবারে হতদরিদ্র তাদের আমরা বিনামূল্যে তাদেরকে আমরা চাল দিচ্ছি। এভাবে আমরা প্রতিটি ক্ষেত্রেই কিন্তু যথাযথভাবে পদক্ষেপ নিচ্ছি। কাজে টিসিবির এখন যে জনশক্তি আছে সেই জনশক্তি দিয়েই কিন্তু আমরা যথাযথভাবে সবকিছু নিয়ন্ত্রণ করতে সক্ষম হচ্ছি। কিন্তু এই মুহূর্তে বৃদ্ধি করার কোনো প্রশ্ন ওঠে না। ধন্যবাদ মাননীয় স্পিকার।